আজকের আমরা আলোচনা করব অ্যানিমাল নিউট্রিশন। অ্যানিমাল নিউট্রিশনটাকে আমরা দুটো পর্যায়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে পৌষ্টিকতন্ত্র, মানুষের পৌষ্টিকতন্ত্র আলোচনা করব, যে তন্ত্রের মাধ্যমে জীবদের খাদ্য গ্রহণ, খাদ্যের পরিপাক, পাচিত খাদ্যের শোষণ, আত্তীকরণ, অপাচ্য অংশের বহিষ্করণ সংগঠিত হয়, তাকে বলে পৌষ্টিকতন্ত্র। মানুষের পৌষ্টিকতন্ত্র পরিপাক নালী ও পৌষ্টিক গ্রন্থির সমন্বয়ে গঠিত হয়। পরিপাক নালীকে মুখছিদ্র থেকে পায়ুছিদ্র পর্যন্ত বিস্তৃত কুণ্ডলীকৃত নালিকাকে বলা হয় পরিপাক নালী। এবং মানুষের পরিপাক নালীর দৈর্ঘ্য কত? 8 থেকে 10 মিটার। এখন পরিপাক নালীর প্রথম অংশ মুখগহ্বর। ওষ্ঠ চোয়াল দ্বারা বেষ্টিত মুখছিদ্রটি যে প্রশস্ত গহ্বরে উন্মুক্ত হয় তাকে বলে মুখগহ্বর। এই মুখগহ্বরে দাঁত ও জিহ্বার সাহায্যে খাদ্যবস্তু ছোট ছোট অংশে বিভক্ত হয়। একজন পূর্ণবয়স্ক মানুষের চোয়ালে 16টি করে মোট 32টি দাঁত থাকে। এই দাঁতগুলোকে 4টে ভাগে ভাগ করে: কৃন্তক, ছিদক, পুরঃপেশক, পেশক। মানুষের দন্ত সংকেতটা কি না, আমরা মূলত দেখি কৃন্তক হচ্ছে 2/2, এটা পূর্ণবয়স্ক মানুষের দন্ত সংকেত। কৃন্তক, ছেদক, পুরঃপেশক, পেশক। কৃন্তক 2/2, ছেদক 1/1, তারপর হচ্ছে পুরঃপেশক 2/2, পেশক 3/3। তার মানে 2, 1, 2, 3। ক্রি, ছে, পু, পে, 2, 1, 2, 3। ক্রি মানে 2/2, ছে 1/1, পু মানে পুরঃপেশক 2/2, পেশক সেটা হচ্ছে 3/3। এখন কৃন্তক খাদ্যবস্তু কাটতে, ছেদক ছিঁড়ে আনতে, পুরঃপেশক পেশক গ্রাইন্ডিংয়ের কাজ করে। প্রতিটা দাঁতের 3টি অংশ থাকে: দন্তচূড়া, গ্রীবা, দন্তমূল। এখন মাড়ির ওপরের অংশ হচ্ছে চূড়া। দাঁতের মূল অংশটি চোয়ালের গর্তে প্রথিত থাকে, আর মূল ও চূড়ার মধ্যবর্তী অংশ গ্রীবা, এটা মাড়ির মধ্যে প্রথিত। দাঁতের কঠিন প্রাচীর ডেন্টাইন, এনামেল ও সিমেন্টাম দ্বারা গঠিত হয়। দাঁতে আমাদের দেশ সবচেয়ে কঠিনতম অংশ হচ্ছে এনামেল। দাঁতের এই রকম অবস্থানের জন্য আমরা কি দেখি যে মানুষের দাঁতের প্রকৃতি হলো থেকোডন, ডাইপিওডন, হেটারোডন। মানুষের চোয়ালের কোটরে দাঁতগুলো অবস্থান করে, তাই এদের বলা হয় ঠেকোডন্ট। মানুষের 2বার দাঁত জন্মায়। প্রথম যে দাঁত দুধে দাঁত, তারপর স্থায়ী দাঁত। 2বার দাঁত ওঠে বলে এদের বলা ডাইপিওডন। মানুষের দেহে বিভিন্ন প্রকার দাঁতের বিন্যাস দেখা যায়, তাই বলা হয় হেটেরোডন। নেক্সট হচ্ছে জিহ্বা। মুখগহ্বরের মধ্যে ঐচ্ছিক পেশি নির্মিত অঙ্গটাকে বলা হয় জিহ্বা। জিহ্বার উপরে অসংখ্য স্বাদকোরক বর্তমান থাকে। স্বাদকোরক খাদ্যবস্তু টক, ঝাল, মিষ্টি ইত্যাদি স্বাদ উপলব্ধি করে। জিহ্বার অগ্রভাগে মিষ্টতা, পশ্চাৎভাগে তিক্ততা, 2 পার্শ্বে অম্লতা, মধ্যভাগে লবণাক্ত স্বাদ বর্তমান। ঝাল হচ্ছে মিশ্র স্বাদ অনুভূতি। নেক্সট গলবিল। মুখবিবরের পিছনে সামান্য প্রসারিত ফানেলের মতো অংশটাকে বলা হয় গলবিল। এবং এই গলবিলে অন্তস্থ নাসারন্ধ্র, গ্লটেস, ইউস্টেচিয়ান নালিকা উন্মুক্ত হয়। এটা দৈর্ঘ্য 13 থেকে 15 সেন্টিমিটার। এর কাজ আংশিক পাচিত খাদ্যকে গ্রাসনালীতে প্রেরণ করে।
পরের অংশ গ্রাসনালী। কাকে বলি? গলবিল ও পাকস্থলীর মাঝে 23 থেকে 25 সেন্টিমিটার দৈর্ঘ্য বেষ্টিত 23 থেকে 25 সেন্টিমিটার দৈর্ঘ্যযুক্ত অংশটিকে বলা হয় গ্রাসনালী। এই গ্রাসনালী বক্ষ গহ্বরের মধ্যচ্ছদাকে ভেদ করে ভিতরে প্রবেশ করে। এই গ্রাসনালী মধ্য দিয়ে খাদ্যমণ্ডলটি পেরিস্টলসিস বা ক্রমসংকোচন পদ্ধতিতে পরিবাহিত হয়। পেরিস্টলসিস বা ক্রমসংকোচন কাকে বলবো? যে পদ্ধতিতে খাদ্যমণ্ডলটি বৃত্তাকার অনুদৈর্ঘ্য পেশির ক্রমান্বয়িক সংকোচন ও শিথিলতার মাধ্যমে গ্রাসনালী পাকস্থলীয় অন্ত্রের মধ্য দিয়ে পরিবাহিত হয়, তাকে বলতে পারি আমরা ক্রমসংকোচন বা পেরিস্টলসিস। এখন খাদ্যমণ্ডলের সামনের দিকে থাকে বৃত্তাকার পেশির সংকোচনে আমরা দেখতে গ্রাসনালীটি প্রস্থে বড়, দৈর্ঘ্যে ছোট হয়। খাদ্যমণ্ডলের পিছনে থাকে অনুদৈর্ঘ্য পেশি, এর সংকোচনে গ্রাসনালীটি দৈর্ঘ্যে বড়, প্রস্থে ছোট হয়। নেক্সট হচ্ছে পাকস্থলী। মানুষের দেহে পাকস্থলী গ্রাসনালীর শেষ প্রান্ত থেকে ক্ষুদ্রান্ত পর্যন্ত বিস্তৃত থাকে। এটা যে শেপের আকৃতিযুক্ত। এখন মানুষের পাকস্থলীটা যদি আমরা ভালো করে দেখি, কি দেখব? দেখ, পাকস্থলীকে 4টে ভাগে ভাগ করা যায়। কার্ডিয়াক প্রান্ত, ফান্ডাস, বডি, পাইলোরাস প্রান্ত। গ্রাসনালী ও পাকস্থলী সংযোগস্থলে যে পেশি বলা হয় কার্ডিয়াক স্ফিংক্টার। পাকস্থলী এবং অন্ত্রের সংযোগস্থলে যে পেশি বলা হয় পাইলোরিক স্ফিংক্টার বলা হয়ে থাকে। এখন পাকস্থলীতে 3 ধরনের পেশি বলা হয়ে থাকে: লংগিটিউডিনাল লেয়ার, সার্কুলার লেয়ার, অবলিক লেয়ার, যা এই পেশি বলয় ক্রমসংকোচনের মাধ্যমে খাদ্যবস্তু পরিবাহিত হয়। পাকস্থলীর ভেতরে আমরা দেখি যে পাক গ্রন্থি বর্তমান। পাক গ্রন্থি থেকে পাক রস খরিত হয়। পাকস্থলীর ভেতরে 4 ধরনের কোষ থাকে: জাইমোজেনিক বা পেপটিক কোষ, যেখান থেকে খরিত হয় পেপসিন উৎসেচক। প্রাথমিকভাবে খরিত হয় নিষ্ক্রিয় পেপসিনোজেন। প্যারাইটাল বা অক্সিনটিক কোষ থেকে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড। মিউকাস কোষ থেকে মিউসিন। এন্টেরো এন্ড্রোকাইন কোষ থেকে গ্যাস্ট্রিন হরমোন। প্যারাইটাল কোষ থেকে খরিত লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে রূপান্তরিত করে। এই সক্রিয় পেপসিন প্রোটিন জাতীয় খাদ্য পাচনে সহায়তা করে থাকে। লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ কি? এই লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে রূপান্তরিত করে। নাম্বার 2, বহিরাগত জীবাণু ধ্বংস করে। নাম্বার 3, পাকস্থলীর মধ্যে আম্লিক মাধ্যম প্রতিষ্ঠা করে। নাম্বার 4, সুক্রোজ জাতীয় খাদ্যকে আর্দ্র বিশ্লেষিত করে। মিউকাস কোষ থেকে খরিত হয় মিউসিন জাতীয় পদার্থ। পাকস্থলীর ভেতরের গাত্রকে পিচ্ছিল রাখে, ফলে উৎসেচক পাকস্থলীর অন্তর্গাত্রের সঙ্গে সম্যক যোগাযোগ স্থাপন করতে পারে না। এন্টেরো এন্ড্রোকাইন কোষ থেকে খরিত হয় গ্যাস্ট্রিন হরমোন। গ্যাস্ট্রিন হরমোনটা কি? বিশেষ প্রয়োজনে
এই গ্যাস্ট্রিন হরমোন গ্যাস্ট্রিক রসকে উদ্দীপিত করে পেপসিন উৎসেচকের ক্ষরণ বৃদ্ধি করতে সক্ষম হয়ে থাকে। নেক্সট, আমাদের পরবর্তী অংশটা কি না, আমাদের পরবর্তী অংশ হচ্ছে ক্ষুদ্রান্ত। আমরা পরের অংশে আসছি ক্ষুদ্রান্ত। এই যে ক্ষুদ্রান্তে প্রধানত আমরা দেখি পাকস্থলী পরবর্তী পৌষ্টিক নালী সবচেয়ে বড় নলাকার অংশকে ক্ষুদ্রান্ত বলে। দৈর্ঘ্যে 6 থেকে 7 মিটার। 3টে অংশে যুক্ত, ডিওডিনাম বা গ্রহণী, জেজুনাম আর ইলিয়াম। এখন এবং আমরা দেখি গ্রহণী দেখতে অনেকটা ইউ আকৃতির নেয়। ইলিয়াম, গ্রহণী বা ডিওডিনাম 1 থেকে 2 ফুট লম্বা, জেজুনাম 8 থেকে 10 ফুট লম্বা, ইলিয়াম 10 থেকে 12 ফুট লম্বা হয়ে থাকে। এখন আমরা দেখি যে ক্ষুদ্রান্তের অন্তর্গাত্রে অসংখ্য অঙ্গুলি আকৃতির প্রবর্ধক বর্তমান। এই যে অসংখ্য অঙ্গুলি আকৃতির প্রবর্ধক, এই অঙ্গুলি আকৃতির প্রবর্ধকগুলোকে বলা হয়ে থাকে তোমার, এই যে অঙ্গুলি আকৃতির প্রবর্ধক তাকে বলা ভিলাই। ভিলাই কি করে? শোষণ তল বৃদ্ধি করে, পাচিত খাদ্যকে শোষিত করে। ইলিয়াম বৃহদন্তে যে অংশের সঙ্গে যুক্ত হয়, সেখানে যে পেশি বলা হয় তাকে বলে ইলিওকোলিক স্ফিংক্টার। এর কাজ অপাচ্য খাদ্যবস্তুকে বৃহদন্ত্রে প্রেরণে সহায়তা করতে সক্ষম হয়। ক্ষুদ্রান্তের ভেতরে খাদ্যবস্তুর পরিপাক ও শোষণ ঘটে। ক্ষুদ্রান্ত থেকে আমরা মূলত দেখি যে প্রোটিন পাচনকারী উৎসেচক ইরেপসিন, পেপটাইডেজ উৎসেচক খরিত হয়। ফ্যাট পরিপাককারী উৎসেচক আন্ত্রিক লাইপেজ আর কার্বোহাইড্রেট পরিপাককারী উৎসেচক মল্টেজ, সুক্রেজ, ল্যাকটেজ খরিত হয়ে থাকে। নেক্সট হচ্ছে বৃহদন্ত্র। ইলিয়ামের শেষ প্রান্তে অবস্থিত বা শেষ প্রান্ত থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত অংশকে বলা হয় তোমার বৃহদন্ত্র। বৃহদন্ত্রের 3টে অংশ, সিকাম, কোলন, মলাশয়। সিকাম হচ্ছে ক্ষুদ্রান্ত বৃহদন্ত্রের সংযোগস্থলে প্রশস্ত থলির মতো অংশ। সিকামের শেষ প্রান্তে আঙুলের মতো যে উপবৃদ্ধি তাকে বলে অ্যাপেন্ডিক্স। এই অ্যাপেন্ডিক্সের প্রদাহকে বলা অ্যাপেন্ডিসাইটিস। কোলনের 4টে অংশ, আরোহী কোলন বা অ্যাসেন্ডিং কোলন, অনুপ্রস্থ কোলন বা ট্রান্সভার্স কোলন, অবরোহী কোলন বা ডিসেন্ডিং কোলন, আর সিগময়েড কোলন। কোলনের মাঝখানে যে পেশিটা তাকে বলা টিনিয়া কোলি পেশি। এর নাম হচ্ছে তোমার টিনিয়া কোলি পেশি। এই পেশিটার নাম হচ্ছে টিনিয়া কোলি। নেক্সট আমরা পরেরটা অংশ কোলন। সিকামের পরবর্তী অংশ যে কোলনের পরে রয়েছে তোমার মলাশয়। বৃহদন্তের শেষ অংশ হচ্ছে মলাশয়। এই যে মলাশয় শেষাংশ খাদ্যের অপাচ্য অংশ মলে পরিণত হয়। এই মলাশয় বা রেকটামের শেষ অংশ মলনালী। মলনালী যে ছিদ্রপথে বাইরে উন্মুক্ত হয় তাকে বলা পায়ু ছিদ্র বলা হয়। এই মলাশয়ের মধ্যে সাময়িকভাবে মল সঞ্চিত থাকে। শতকরা 60 থেকে 80% জল বৃহদন্ত্রের মাধ্যমে শোষিত হয়। মলাশয় আংশিক পাচিত খাদ্যের অপাচ্য অংশ
মল রূপে সঞ্চিত রাখে এবং পরে বৃহদন্ত্রের পেশি সংকোচনের ফলে মল পায়ুছিদ্র দ্বারা দেহের বাইরে উন্মুক্ত হয়। এরপরে যেটা আলোচনা হবে সেটা হচ্ছে তোমার আমাদের যে পরিপাক গ্রন্থি নিয়ে আমরা একটু আলোচনা করব। এই পরিপাক গ্রন্থিটাকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি না? লালা গ্রন্থি, যকৃৎ, অগ্নাশয় এবং পাক গ্রন্থি। লালা গ্রন্থি, যকৃৎ, অগ্নাশয় এবং পাক গ্রন্থি বলা হয়ে থাকে। প্রথমে হচ্ছে তোমার লালা গ্রন্থি কাকে বলবো বা লালা গ্রন্থি বলতে কি বুঝবো? মানুষের মুখগহ্বরে 3 জোড়া লালা গ্রন্থি থাকে। কানের লতির দুপাশে প্যারোটিড গ্রন্থি, প্যারোটিড গ্রন্থির অপর নাম স্টেনসেন নালী। নিচের চোয়ালের দুপাশে সাবম্যাক্সিলারি বা সাবম্যান্ডিবুলার গ্রন্থি, এর অপর নাম ওয়ার্টনস ডাক্ট বা ওয়ার্টনস নালী। জিহ্বার তলায় যে গ্রন্থি থাকে তাকে বলে সাবলিঙ্গুয়াল গ্রন্থি। এই সাবলিঙ্গুয়াল গ্রন্থির অপর নাম রেভিনাস ডাক্ট বা রেভিনাসের নালী বলা হয়ে থাকে। এখন আমরা দেখি লালা গ্রন্থি থেকে খরিত হয় লালা রস। লালা রসের মধ্যে থাকে কি কি? টায়ালিন, ক্যালিক্রেইন, লাইসোজাইম, কার্বনিক অ্যানহাইড্রেট এবং বর্তমান থাকে থায়োসায়ানেট যৌগ। এখন থায়োসায়ানেট যৌগ কাদের দেহে থাকে? যারা বেশি পরিমাণে ধূমপান করে, সিগারেট বিড়ি খান, তাদের স্মোকার সালাইভার মধ্যে থায়োসায়ানাইড যৌগ বর্তমান থাকে। এখন এই লালা গ্রন্থি থেকে খরিত হয় লালা রস। লালা গ্রন্থি থেকে খরিত হয় লালা রস। এই লালা রসে কি থাকে? এই লালা রসে থাকে তোমার স্যালিভারি অ্যামাইলেজ উৎসেচক। অর্থাৎ লালা রস প্রধানত কি করে না সিদ্ধ শ্বেতসারকে মল্টোজে রূপান্তরিত করতে পারে। লালা রস বা স্যালিভারি অ্যামাইলেজ সিদ্ধ শ্বেতসারকে মল্টোজে রূপান্তরিত করে। মানুষের কারো কারো মতে মানুষের মুখগহ্বরে বর্তমান থাকে মল্টেজ উৎসেচক। মানুষের মুখগহ্বরে বর্তমান থাকে মল্টেজ উৎসেচক। এই মল্টেজ উৎসেচক কি করে? মল্টোজকে ভেঙে 2 অণু গ্লুকোজে রূপান্তরিত হয়। কিন্তু এই যে মুখগহ্বরে মল্টেজ খরিত হয় তার সত্যতা পরিপূর্ণভাবে স্বীকৃতি পায়নি। নেক্সট আমরা আলোচনা করব পরবর্তী অংশ, সেটা হচ্ছে তোমার যকৃৎ। দেখ, মানুষের দেহে যকৃতের 2টো অংশ, একটা হচ্ছে ডান যকৃৎ, বাম যকৃৎ। ডান যকৃতের আবার 2টো ভাগ আছে, একটা কর্ডেড লোব, একটা কোয়াড্রেট লোব। ডান যকৃৎ বাম যকৃৎ ফ্যালসিফর্ম লিগামেন্ট দ্বারা যুক্ত থাকে। এই বাম যকৃৎ ডান যকৃৎ ফ্যালসিফর্ম লিগামেন্ট দ্বারা যুক্ত থাকে। বাম যকৃৎ থেকে উৎপন্ন হচ্ছে বাম যকৃৎ নালী, ডান যকৃৎ থেকে উৎপন্ন হয় ডান যকৃৎ নালী। এই বাম যকৃৎ নালী ডান যকৃৎ নালী একত্রে যুক্ত হয়ে সাধারণ যকৃৎ নালী গঠন করে। এই বাম যকৃৎ নালী আর ডান যকৃৎ নালী, দেখো বাম যকৃৎ থেকে বাম যকৃৎ নালী আর ডান যকৃৎ থেকে উৎপন্ন হয়েছে ডান যকৃৎ নালী, একত্রে সাধারণ যকৃৎ নালী। পিত্তথলি থেকে উৎপন্ন পিত্তনালী সাধারণ যকৃৎ নালীর সাথে যুক্ত হয়ে সাধারণ পিত্তনালী গঠন করে। এই সাধারণ পিত্তনালী এই ডিওডিনামের যে অংশ ডিওডিনাল প্যাপিলাতে উন্মুক্ত হয়। এই সাধারণ যকৃৎ নালী ডিওডিনাল প্যাপিলাতে উন্মুক্ত হয়ে থাকে। নেক্সট আমরা কি দেখব? এই যকৃৎ থেকে খরিত হয় পিত্ত লবণ আর পিত্তরঞ্জন। পিত্ত লবণ কি?
সোডিয়াম টরোকোলেট, সোডিয়াম গ্লাইকোকোলেট, আর পটাশিয়াম টরোকোলেট, পটাশিয়াম গ্লাইকোকোলেট। পিত্তরঞ্জক হচ্ছে বিলিরুবিন, বিলিভার্ডিন। পিত্তরঞ্জক কি করে? মল ও মূত্রের বর্ণ নিয়ন্ত্রণ করে। আর পিত্ত লবণ ফ্যাট জাতীয় খাদ্যকে ভেঙে অবদ্রবে রূপান্তরিত করতে সক্ষম হয়। এখন মানুষের দেহে অগ্নাশয়, এটি ডিওডিনাম থেকে প্লিহা পর্যন্ত বিস্তৃত থাকে। অগ্নাশয় থেকে উৎপন্ন প্রধান অগ্নাশয় নালী, যার নাম ডাক্ট অফ ওয়ারসান। সাধারণ যকৃৎ নালী সাধারণ পিত্তনালীর সঙ্গে ডিওডিনাল প্যাপিলাতে উন্মুক্ত হয়। আবার বলছি, সাধারণ পিত্তনালী আর অগ্নাশয় নালী। অগ্নাশয় নালী, প্রধান অগ্নাশয় নালী হচ্ছে ডাক্ট অফ ওয়ারসান, এরা ডিওডিনাল প্যাপিলাতে উন্মুক্ত হয়ে থাকে। অগ্নাশয় থেকে খরিত হচ্ছে তোমার আর একটা অগ্নাশয় নালী, যার নাম ডাক্ট অফ স্যান্টোরিনি, সেটাও ডিওডিনামে উন্মুক্ত হয়ে থাকে। ব্যাপারটা কীরকম? সাধারণ পিত্তনালী বা কমন বাইল ডাক্ট এবং প্রধান অগ্নাশয় নালী ডাক্ট অফ ওয়ারসান যে জায়গায় পরস্পর যুক্ত হয়, এই জায়গাটা ঈষৎ স্ফীতকায় আকৃতিযুক্ত। একে বলা হয় হেপাটো প্যানক্রিয়াটিক অ্যাম্পুলা। একে বলা হয় হেপাটো প্যানক্রিয়াটিক অ্যাম্পুলা। তাহলে আমরা কি বললাম আর একবার দেখিয়ে নিই। সাধারণ পিত্তনালী এবং অগ্নাশয় নালী ডাক্ট অফ ওয়ারসান যে জায়গায় পরস্পর যুক্ত হয়, ঈষৎ স্ফীতকায় আকৃতিযুক্ত, একে বলে হেপাটো প্যানক্রিয়াটিক অ্যাম্পুলা বা অ্যাম্পুলা অফ ভাটার। এই হেপাটো প্যানক্রিয়াটিক অ্যাম্পুলা ডিওডিনামে যে স্থানে উন্মুক্ত হয় তাকে বলে ডিওডিনাল প্যাপিলা। এখানে একটা পেশি বলয় থাকে, তাকে বলে স্ফিংটার অফ অডি। এখন অগ্নাশয় থেকে খরিত হয় অগ্নাশয় রস। অগ্নাশয় রসের মধ্যে প্রোটিন পাচনকারী উৎসেচক থাকে ট্রিপসিন, কাইমোট্রিপসিন। ফ্যাট পাচনকারী উৎসেচক থাকে কোলেস্টেরল এস্টারেজ, প্যানক্রিয়াটিক লাইপেজ। আর কার্বোহাইড্রেট পরিপাককারী উৎসেচক থাকে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ এবং মল্টেজ। নেক্সট হচ্ছে পাক গ্রন্থি। পাকস্থলী সাবমিউকাস গ্রন্থি থেকে তোমার সাবমিউকাস গ্রন্থি থেকে খরিত হচ্ছে তোমার পাকরস। আমি বলেছিলাম এখানে বর্তমান থাকে পেপটিক কোষ থেকে পেপসিন, অক্সিনটিক কোষ থেকে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড, মিউকাস কোষ থেকে মিউসিন, আর এন্টেরোএন্ডোকাইন্স থেকে গ্যাস্ট্রিন হরমোন খরিত হয়ে থাকে। নেক্সট আন্ত্রিক গ্রন্থি। আন্ত্রিক গ্রন্থি হচ্ছে ক্ষুদ্রান্তের সাবমিউকাস স্তরে অসংখ্য গ্রন্থি থাকে, তাকে বলা হয় আন্ত্রিক গ্রন্থি। এই আন্ত্রিক গ্রন্থিকে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা যে ব্রুনার গ্রন্থি, তাকে বলা ডিওডিনাল গ্রন্থি। এই ব্রুনার গ্রন্থি থেকে আমরা বলতে পারি ব্রুনার গ্রন্থি বা ডিওডিনাল গ্রন্থি একটা ক্রিপ্স অফ লিবারকুন বা লিবারকুনের গ্রন্থি। এই লিবারকুনের গ্রন্থির অপর নাম আন্ত্রিক গ্রন্থি বলা হয়ে থাকে। এই ডিওডিনাল গ্রন্থি থেকে খরিত হয় মিউকাস জাতীয় পদার্থ, অর্থাৎ ডিওডিনাল গ্রন্থি বা ব্রুনার গ্রন্থির মধ্যে থাকে গবলেট কোষ। গবলেট কোষ থেকে মিউকাস জাতীয় পদার্থ খরিত হয়, যা তোমার আমরা দেখতে পাই অন্ত্রের আভ্যন্তরীণ গাত্রকে পিচ্ছিল রাখে। ক্রিপ্স অফ লিবারকুন বা লিবারকুনের গ্রন্থি থেকে খরিত হচ্ছে তোমার প্রোটিন পাচনকারী উৎসেচক। আলোচনা করেছি প্রোটিন পাচনকারী উৎসেচক ইরেপসিন ও পেপটাইডেজ। ফ্যাট পাচনকারী উৎসেচক আন্ত্রিক লাইপেজ। আর কার্বোহাইড্রেট পরিপাককারী উৎসেচক মল্টেজ, সুক্রেজ ও ল্যাকটেজ। এর পরেরটায় আমরা আলোচনা করব
পরিপাক ক্রিয়া কিভাবে সংঘটিত হয়ে থাকে। আজ এই পর্যন্ত।